ওকে, আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে 4। নেম অফ দি এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য স্প্রিং কনস্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ মাস অফ এ গিভেন স্পাইরাল স্প্রিং। আমরা হচ্ছে গত ক্লাসে স্পাইরাল স্প্রিং এর ওপর আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম, এক্সপেরিমেন্ট নাম্বার 3। সেটাও হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করাটাই ছিল। তো এবারও আমরা স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করব, কিন্তু দুইটা ভিন্ন সূত্র অ্যাপ্লাই করে করব। অর্থাৎ গত ক্লাসে যেটা আমরা করেছিলাম সেটা ছিল কি এফ ইজিক্যাল টু কে এক্স, এই সূত্রের মাধ্যমে স্প্রিং কনস্ট্যান্টটা নির্ণয় করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টাইম পিরিয়ডের সূত্রের মাধ্যমে আমরা স্প্রিং কনস্ট্যান্টটা নির্ণয় করব। এবং তার সাথে আমাদেরকে আরেকটা জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে ইফেক্টিভ মাস অফ এ স্প্রিং, অর্থাৎ একটা স্প্রিং এর ইফেক্টিভ মাস কতটুকু হয় সেটাও আমাদেরকে বের করতে হবে। তো স্প্রিং কনস্ট্যান্টটা কি সেটা আমরা গতকাল ক্লাসেই জেনেছিলাম, তারপর আমি একটু ব্যাখ্যা দিই। স্প্রিং কনস্ট্যান্টটা হচ্ছে আমরা পৃথিবীতে যত স্প্রিং আছে বা আমরা যত স্প্রিং দিয়ে কাজ করি সবগুলো স্প্রিং এর হচ্ছে নেচারটা একই রকম হয় না। কিছু কিছু স্প্রিং হচ্ছে অনেক স্টিফ হয় অথবা অনেক দৃঢ় হয়, শক্ত হয়, তাদেরকে আমরা সহজে টেনে প্রসারিত করতে পারি না। আবার কিছু কিছু স্প্রিং আছে হচ্ছে আপনাদের খুবই হচ্ছে লুজ প্রকৃতির হয়, একটু যদি বল প্রয়োগ করি সাথে সাথে সেটা অনেকটা বেশি প্রসারিত হয়ে যায়। এই যে স্প্রিং এর নেচারটা, আমরা যদি একটা স্টিফ স্প্রিং নিয়ে কাজ করি তাহলে আমরা যে পরিমাণ টাইম পিরিয়ড পাবো, একটা হচ্ছে 100 গ্রাম ভরের একটা বস্তু ঝুলিয়ে দিলে আমরা যেভাবে টাইম পিরিয়ডটা পাবো, আমরা কিন্তু একটা লুজ প্রকৃতির স্প্রিং দিয়ে কাজ করলে সেভাবে টাইম পিরিয়ডটা পাবো না। ঠিক আছে? তা আমি আবার একটা স্টিফ স্প্রিংকে যদি আমরা প্রসারিত করার চেষ্টা করি তাহলে আমাদের বেশি ভরযুক্ত করতে হবে, আর একটা লুজ স্প্রিংকে প্রসারিত করলে আমরা অল্প একটু ভরযুক্ত করলে অনেকটাই প্রসারিত করে ফেলতে পারবো। এই যে স্প্রিং এর এই নেচারটা, আমরা যেই কাজই করি না কেন, আমরা যেই সূত্রই অ্যাপ্লাই করি না কেন, আমরা দেখতে পাচ্ছি স্প্রিং এর এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই ইনক্লুডেড করতে হবে। এই যে স্প্রিংটা স্টিফ নাকি স্প্রিংটা হচ্ছে আপনার লুজ প্রকৃতি, এটাই হচ্ছে স্প্রিং এর নেচারটা। এটা যেটা মাধ্যমে প্রকাশ করা হয় সেটা কি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বলে। অর্থাৎ আমি 1 নিউটন বল প্রয়োগ করলে বা একক প্রসারণের জন্য তার মুখে যে পরিমাণ বলটা প্রয়োগ করতে হবে তাকেই বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। তো স্প্রিং কনস্ট্যান্ট আমরা জানলাম, আমরা এখন হচ্ছে ইফেক্টিভ মাস কি সেটা জানবো। তার আগে স্প্রিং কনস্ট্যান্টের পার্টটা আমরা শেষ করি। এখানে স্প্রিং কনস্ট্যান্টের নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে, এই সূত্রটা কিন্তু আপনারা থিওরি ক্লাসে পড়েছেন। থিওরি ক্লাসে আমরা একটা সূত্র পড়েছি, টি ইজ ইকুয়াল টু 2π√m/k, মনে আছে আপনাদের? জি ম্যাডাম। থিওরি ক্লাসে আমরা এরকম একটা সূত্র পড়েছিলাম স্প্রিং মাস সিস্টেমের ক্ষেত্রে, যে টি জি ম্যাম পড়েছি ম্যাম। হ্যাঁ, 2π√m/k। এক্ষেত্রে আমরা থিওরি পড়ার সময় যে কাজটা করেছিলাম, আমরা হচ্ছে এমটাকে ধরেছিলাম যে বস্তুটা আমরা ঝুলিয়ে দিচ্ছি স্প্রিং এর সাথে, সেই বস্তুর হচ্ছে ভরটা আমরা এম ধরেছিলাম। আর এখানে কে তো আমরা স্প্রিং কনস্ট্যান্ট জানি, আর টি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কাকে বলে? যে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে তার যে সময়টা লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এগুলো আমরা সব জানি। এখন আমরা ঠিক একই পদ্ধতিতে কাজ করব। আমরা একটা রিজিড অবস্থান থেকে, অর্থাৎ একটা দৃঢ় অবস্থান থেকে একটা স্প্রিংকে ঝুলিয়ে দিব। স্প্রিংকে ঝুলিয়ে দিলে সেটা শেষ প্রান্ত যদি এটা হয়, দেন আমি যদি তার মধ্যে হচ্ছে ভর যুক্ত করি বা কোনো একটা মাস অ্যাড করি 100 গ্রাম 200 গ্রাম ভরে, তাহলে সেটা কি হবে? অবশ্যই প্রসারিত হবে। প্রসারিত হয়ে সে যেখানে যে স্থির হবে সেই পজিশনটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম পজিশন। কার ইকুইলিব্রিয়াম পজিশন? স্প্রিং মাস সিস্টেমের ইকুইলিব্রিয়াম পজিশন। এখানে স্প্রিং সহ ভরটা এই জায়গাটাতে এসে স্থির হয়ে আছে, এটাকে বলবো আমরা ইকুইলিব্রিয়াম পজিশন। এরপরে আমরা যদি স্প্রিংটাকে আরেকটু বল প্রয়োগ করি বা স্প্রিংটাকে ধরে যদি আমি প্রসারিত করে এ পর্যন্ত নিয়ে যেয়ে ছেড়ে দিই, সেটা কি করবে? একবার উপরে যাবে, একবার নিচে যাবে, অর্থাৎ সে ভার্টিক্যালি আপ ডাউন করতে থাকবে। সে ভার্টিক্যালি আপ ডাউন থেকে আমরা কিন্তু খুব সহজে টাইম পিরিয়ডটা নির্ণয় করতে পারি। টাইম পিরিয়ডটা কিভাবে নির্ণয় করব? সে এখান থেকে যাত্রা শুরু করে উপরে যেয়ে যখন সে আবার এখানে আসবে, তার মানে তার একটা পূর্ণকম্পন সম্পন্ন হয়েছে, এবং এই সম্পন্ন হতে তার যে সময়টা লেগেছে সেটা হচ্ছে তার টাইম পিরিয়ড। ওকে, তো এই টাইম পিরিয়ড নির্ণয় করার জন্য আমরা থিওরি ক্লাসে একটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π√m/k। ওটা আমি থিওরি ক্লাসে এক্সপ্লেন করেছি। এখন আবার নতুন করে সেই জিনিসটা আমি ব্যাখ্যা
করব না। এখন আমরা যেটা করেছি দেখেন, এখানে হচ্ছে এমটা আমরা থিওরি ক্লাসে শুধুমাত্র বস্তুর ভরটা ধরেছিলাম, কিন্তু স্প্রিংটা, যে স্প্রিংটা আমরা এখানে সংযুক্ত করছি সেই স্প্রিং এ কি কোনো ভর নেই? আমরা যে একটা ম্যাম অবশ্যই আছে। সেই স্প্রিং এর কিন্তু একটা ভর আছে, সেই স্প্রিং এর ভরটা কিন্তু আমরা ইনক্লুড করিনি। এখানে যে কাজটা করতে হবে, সেই স্প্রিং এর ভরটাই আমাদের এখানে অ্যাড করতে হবে। আরেকটা জিনিস কি, স্প্রিং এর যে ভরটা এখানে আমি অ্যাড করব, মনে করেন স্প্রিংটা হচ্ছে আপনার 250 গ্রামের, সাপোজ স্প্রিংটা হচ্ছে আপনার 250 গ্রামের। এই স্প্রিংটাকে যখন আমি কোনো কিছুর মধ্যে ঝুলিয়ে দিব, স্প্রিংটাকে যখন আমি কোনো কিছুর সাথে ঝুলিয়ে দিব এই স্প্রিং এ, অর্থাৎ স্প্রিং এর এক প্রান্তটা কিন্তু বাধা আছে এবং সে ঝুলন্ত অবস্থায় আছে, তো স্প্রিং এর ভরটা যেটা 250 গ্রাম, সেটা ঝুলন্ত অবস্থায় কি 250 গ্রামই থাকবে, নাকি বেড়ে যাবে, নাকি কমে যাবে? বেড়ে যাবে ম্যাম। কিভাবে বাড়বে? না সরি বাড়বো না, এটা তো কনস্ট্যান্ট, মানে 250 গ্রামই থাকবে। এটা ঝুলাইলে যেদিকে 250 গ্রাম থাকবে, মানে উল্টা দিকে যেই দিকে করলে বাদে এটা 250 গ্রাম থাকবে। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, মনে করেন আপনার একটা ভর আছে, আপনার ভর হচ্ছে 40 কেজি। এখন আপনাকে আমি পাহাড় থেকে ফেলে দিব, সে কারণে আমি কি করলাম, আপনাকে আমি পাহাড়ে ঝুলিয়ে দিলাম এবং আমি আপনাকে হাত দিয়ে ধরে রেখেছি, আমার একটা হাত আপনার সাথে বাঁধা এবং আমি আপনাকে ঝুলন্ত অবস্থায় পাহাড়ে রেখে দিয়েছি। তো সে অবস্থায় আমি কিন্তু আপনার কিছু ভর নিয়ে নিচ্ছি। কোথায় নিয়ে নিচ্ছি? যে টান দিয়ে ধরে রেখেছি, আমি কিন্তু আপনার কিছু ভর টান দিয়ে ধরে রেখেছি। আপনার সম্পূর্ণ ভরটা কিন্তু আপনার মধ্যে নাই, আমি সেটা কিছুর অংশ ক্যারি করে ফেলেছি, টান দিয়ে ধরে রেখেছি। কিছুটা কিছুটা আপনি নিছেন আর কিছুটা মানে নিচ দিকে আছে। নিজ দিকে আছে। ভাই আপনি চুপ করেন ভাই, ক্লাস করতে দেন। সেই ক্ষেত্রে আপনার যে ভরটা, সেটা বেড়ে যাবে না কমে যাবে? সেক্ষেত্রে আপনার ভরটা কিন্তু ইফেক্টিভ যে মাসটা আপনার থাকবে সেটা কিন্তু কমে যাবে, কারণ আমি কিছু ভর আপনার ক্যারি করে ফেলেছি, আমি টান দিয়ে আপনাকে ধরে রেখেছি। এখানে কিন্তু ঘটনাটা সেটাই হয়েছে। আপনি যদি মনে করেন যে ভর কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হবে না, সেটা একদিক দিয়ে আপনার সেন্সে ঠিক আছে, কিন্তু সিস্টেমটার মধ্যে ভরটা কি হবে সেটা নিয়ে চিন্তা করেন। সিস্টেমটার মধ্যে ভরটা কি হবে, এই স্প্রিংটা কিন্তু আপনার ঝুলন্ত অবস্থায় আছে, এই স্প্রিংটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে, অর্থাৎ এই জায়গাটা স্প্রিংটাকে টান দিয়ে ধরে রেখেছে। স্প্রিং এর যতটুকু ভর 250 গ্রাম, এই টান দিয়ে ধরে রাখার কারণে স্প্রিং কিন্তু ততটুকু ভর এই সিস্টেমটাকে দিতে পারছে না। অর্থাৎ আমি যখন স্প্রিংটাকে উপরে নিচে আপ ডাউন করাবো, মাছ ঝুলিয়ে ঝুলন্ত অবস্থায় উপরে নিচে আপ ডাউন করাবো, স্প্রিংটা কিন্তু তার ঠিক 250 ভর এই সিস্টেমটাকে দিতে পারবে না, কারণ সে তার কিছু ভর উপরে আবদ্ধ অবস্থায় আছে, মানে কেউ একজন ক্যান্সেল আউট করে দিয়েছে যেটাকে বলা হয়। তো স্প্রিং হচ্ছে যতটুকু ভর এই সিস্টেমটাকে দিতে পারবে, সিস্টেমটা বলতে আমাদের কাজের মধ্যে স্প্রিং এর যতটুকু ভর সে দিতে পারবে, সেই ভরটাকে বলা হয় ইফেক্টিভ মাস বা কার্যকর ভর। স্প্রিং তার অ্যাকচুয়াল যে ভরটা আছে সেটা কিন্তু এই সিস্টেমে কাজে আমরা লাগাতে পারবো না। আমরা যতটুকু ভর এই সিস্টেমে কার্যকর হবে স্প্রিং এর, সেই ভরটাকে বলা হবে স্প্রিং এর কার্যকর ভর, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইফেক্টিভ মাস। এবং ইফেক্টিভ মাস কতটুকু হয়, মনে করেন স্প্রিং এর অ্যাকচুয়াল ভর যদি 250 গ্রাম হয়, তাহলে ওই সিস্টেমটাতে স্প্রিং এর কার্যকর ভর হবে সে 250 গ্রামের 1/3 সমান, অর্থাৎ 1/3 250 গ্রাম। ঠিক আছে, এখানে স্প্রিং এর কার্যকর ভরের একটা সংজ্ঞা দেওয়া আছে, হোয়াট ইজ ইফেক্টিভ মাস অন দ্য পিরিয়ড অফ ভাইব্রেশন অফ এ স্প্রিং। যখন স্প্রিংটা হচ্ছে ভাইব্রেট করতে থাকে উইথ এ লোড, অর্থাৎ যখন আমরা হচ্ছে ভাইব্রেট করাবো, কম্পনটা যখন করবো, তখন দ্য ইফেক্টিভ মাস অফ দ্য স্প্রিং, দ্য ইফেক্ট অফ দ্য মাস অফ দ্য স্প্রিং, অর্থাৎ স্প্রিং এর যে ভরটা আছে এবং যে ভরটা কাজ করতেছে ডিস্ট্রিবিউটেড ওভার ইজ হোল লেন্থ, এর সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, ইজ দ্য সেম অ্যাজ থ্রো 1/3 দ্য মাস অফ দ্য স্প্রিং ইজ অ্যাডেড টু দ্য লোড। এবং সেটা এমনভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে যে স্প্রিং এর মাত্র 1/3 লোডটা আমাদের পুরো সিস্টেমে কাজ করবে, আর বাকি যে লোডগুলো আছে অর্থাৎ অ্যাকচুয়াল যে মাসটা সেটা আমাদের সিস্টেমে কাজ করবে না, শুধুমাত্র 1/3 লোড এই সিস্টেমের মধ্যে কাজ করবে। এই 1/3 লোডটাকে বলা হচ্ছে বা এই 1/3 মাসটাকেই বলা হচ্ছে স্প্রিং এর ইফেক্টিভ মাস। দিস 1/3 দ্য মাস অফ দ্য স্প্রিং ইজ নোন অ্যাজ দ্য ইফেক্টিভ মাস অফ দ্য স্প্রিং। অ্যাকচুয়াল ভর যদি আমরা এম দিয়ে প্রকাশ করি, তাহলে এম প্রাইম অর্থাৎ ইফেক্টিভ মাস হবে 1/3 বাই 1/3 ইন্টু এম, অর্থাৎ অ্যাকচুয়াল ভরের 1/3 অংশই হচ্ছে এই পুরো সিস্টেমটাতে ইফেক্ট করবে। ইফেক্টিভ মাস বুঝতে আর কারো কোনো প্রবলেম আছে?
ম্যাম খুবই আস্তে আস্তে শোনা ম্যাডাম আরেকবার রিপ্লে করেন। ম্যাম আরেকবার রিপিট করেন। আরেকবার রিপিট করবেন, এতক্ষণ যা বললাম শুনেন নাই? ম্যাডাম শুধু ডেফিনিশনটা যদি আলাদা করে একটু ভেঙে ভেঙে বলতেন তাহলে ভালো হতো। ডেফিনেশনটা হচ্ছে আমি ইফেক্টিভ মাস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্প্রিং এর কার্যকর ভরটা। স্প্রিং এর যে অ্যাকচুয়াল ভরটা আছে সেটা হচ্ছে সিস্টেমে কাজ করবে না, পুরা ভরটা সেটা হচ্ছে সিস্টেমে ঝুলন্ত অবস্থায় পুরা ভরটা আমাদের সিস্টেমে কাজ করবে না। আমাদের সিস্টেমে যেটা প্রভাব ফেলবে সেটা হচ্ছে স্প্রিং এর 1/3 ভরের 1/3 অংশ প্রভাব ফেলবে। এই কথাটা এখানে বলা হয়েছে, যেহেতু এতটুকুই স্প্রিং এ মাত্র 1/3 অংশ ভরের 1/3 অংশ আমাদের সিস্টেমে কার্যকর হবে, এ কারণে এই ভরটাকে কার্যকর ভর বলা হয়, যেটা ইংলিশ টার্ম হচ্ছে ইফেক্টিভ মাস অন দ্য পিরিয়ড অফ ভাইব্রেশন অফ এ স্প্রিং উইথ এ লোড। যখন আমি একটা স্প্রিং এর মধ্যে একটা লোড সংযুক্ত করব এবং সেটাকে হচ্ছে ভাইব্রেট করাবো অর্থাৎ উপরে নিচে অসিলেট করাবো, দ্য ইফেক্ট অফ দ্য মাস অফ দ্য স্প্রিং, স্প্রিং এর মাসে বা ভরের যে ইফেক্টটা আছে সেটা ডিস্ট্রিবিউটেড ওভার ইস হোল লেন্থ ইজ দ্য সেম অ্যাজ থ্রো 1/3 দ্য মাস অফ দ্য স্প্রিং ইজ অ্যাডেড টু দ্য লোড। স্প্রিং এর যে ভরটা আছে সেটা হচ্ছে স্প্রিং এর সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এবং ব্যাপারটা এমন ভাবে হবে যে মনে হবে লোডের সাথে আমাদের যে লোডটা আছে, আমরা যে ভরটা যুক্ত করেছি, এই ভরের সাথে আমাদের 1/3 স্প্রিং এর 1/3 ভর আরো এক্সট্রা অ্যাড হবে। দিস 1/3 মাস অফ দ্য স্প্রিং ইজ নোন অ্যাজ দ্য ইফেক্টিভ মাস। স্প্রিং এর এই এক তৃতীয়াংশ ভরই কেই বলা হয় স্প্রিং এর কার্যকর ভর। স্প্রিং এর কার্যকর ভর এবার বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখেন একটা কনফিউশন আপনাদের যেটা বেঁধে যায়, যেটা ভুল করেন আপনারা, সেটা হচ্ছে এখানে অনেকগুলো এম এর খেলা আছে। একটা হচ্ছে এম নট এম, লেটার এম, হ্যাঁ, একটা হচ্ছে এম নট, একটা হচ্ছে এম প্রাইম, একটা হচ্ছে ক্যাপিটাল এম, আরেকটা হচ্ছে আপনার স্মল লেটার এম। দেখেন 4 ধরনের এম এখানে আছে এবং 4 ধরনের এম দ্বারা 4টা জিনিস ইন্ডিকেট করা হচ্ছে। এই জিনিসটা বুঝতে হবে। আপনাকে যে আমার মতো করে ইন্ডিকেট করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি আপনার মতো ইন্ডিকেশন দিতে পারেন, আপনি এক্স ওয়াই জেড দিয়েও ধরতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোনটাকে কি বলা হচ্ছে বা কেন এটার পরিবর্তে আমরা এটা লিখেছি সেটা আপনাকে বুঝতে হবে। যেরকম আমাদের যে সূত্রটা ছিল আমরা জানতাম কি এম বাই কে ছিল, তো এ এম সমান আমরা কি জানলাম, এ এম সমান শুধুমাত্র যদি আমরা বস্তুর ভরটা ধরি, যেটা ঝুলন্ত বস্তু সেটা যদি আমরা ধরি তাহলে আমাদের হবে না, কারণ আমরা জানি যে স্প্রিং এরও একটা ভর আছে এবং সেই ভরটা আমাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে যাতে আমরা ত্রুটিপূর্ণভাবে কাজটা করতে পারি, মানে ত্রুটিবিহীন ভাবে কাজটা করতে পারি। তো স্প্রিং এর যে ভরটা আছে সেটা স্প্রিং এর সম্পূর্ণ ভর দিলে হবে না, স্প্রিং এর কার্যকর ভরটা আমাকে দিতে হবে। তাহলে এখানে যে এম নট আছে, এই এম নটটা দ্বারা হচ্ছে যে ভরটা আমরা ঝুলিয়ে দিচ্ছি সেই ভরটার কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। এখানে যে এম প্রাইমটা আছে এই এম প্রাইমটা দ্বারা হচ্ছে স্প্রিং এর কার্যকর ভরটা বোঝানো হয়েছে। কার্যকর ভরটা আবার কি আমরা জানি, কার্যকর ভরটা হচ্ছে স্প্রিং এর অ্যাকচুয়াল ভরে 1/3 অংশ। স্প্রিং এর অ্যাকচুয়াল ভরের হচ্ছে 1/3 অংশটা হচ্ছে তার কার্যকর ভর। স্প্রিং এর অ্যাকচুয়াল ভরকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করেছি এবং এটাকে যদি আমরা 1/3 দিয়ে গুণ করি তাহলে আমরা কার্যকর ভর পাবো বা ইফেক্টিভ মাস পাবো, যেটাকে আমরা এম প্রাইম দিয়ে প্রকাশ করেছি এবং এই দুইটাকে একত্রে যোগফলের মাধ্যমে আমরা ক্যাপিটাল এম দ্বারা ইন্ডিকেট করেছি। এখানে ক্যাপিটাল এম দ্বারা বোঝানো হচ্ছে তার টোটাল মাস। তাহলে আমরা সর্বমোট কয়টা মাস পেলাম, আমরা 4 ধরনের মাস এখানে দেখতে পারলাম এবং এম এর 4 ধরনের ইন্ডিকেশন আমরা এখানে দেখতে পারলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি ম্যাম। ওকে, ইফেক্টিভ মাস কি? ইফেক্টিভ মাস হচ্ছে অ্যাকচুয়াল ভরের আপনার 1/3 অংশ হবে। যদি আপনাকে বলা হয়, দেখেন কোশ্চেনটা কিভাবে আসে, কোশ্চেনটা হচ্ছে ঠিক এভাবে আসবে, আপনাকে কোশ্চেনটা এভাবে দেওয়া হবে যে সাপোজ এ স্প্রিং অফ মাস 250 গ্রাম ইজ হ্যাংড ভার্টিক্যালি ফ্রম এ রিজিড সাপোর্ট, অর্থাৎ 250 গ্রামের একটা স্প্রিং আপনাকে হচ্ছে লম্বভাবে কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নাও ডিটারমাইন দ্য ইফেক্টিভ মাস, এখন আপনাকে কি নির্ণয় করতে বলেছে, কার্যকর ভরটা নির্ণয় করতে বলেছে, and the spring constant of that given spring স্পাইরাল স্প্রিং, এবং আপনাকে স্প্রিং কনস্ট্যান্টটাও নির্ণয় করতে বলেছে। আমাদের কোশ্চেনটা কিন্তু এটাই ছিল, ডিটারমিনেশন কি কি ছিল, একটা ইফেক্টিভ মাস ছিল, একটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট ছিল। তাহলে ইফেক্টিভ মাসটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা এখন কি করব, ইফেক্টিভ মাস বের করার জন্য ইফেক্টিভ মাস বের করার সূত্রটা কি ছিল বলেন, এম প্রাইম সমান সমান 1/3m
1/3m। 1/3 লিখবো। 1/3 এখানে যে এমটা বসাবো, এমটা কত বসাবো? 250 গ্রাম। 250 250 গ্রাম বসাবো। 250 গ্রাম বসালে আমরা এখানে যেটা পাবো এম প্রাইম, সেটা কত পাবো? ক্যালকুলেশন করেন। ম্যাম এক্সকিউজ মি, একটা কথা বলতে পারি যদি পারমিশন দেন? হ্যাঁ বলেন। ম্যাম আমার এখানে ঝড় বৃষ্টি তো আর নেটওয়ার্কের প্রবলেম, আমি লেটে জয়েন করছি ম্যাম। আমি অনেক চেষ্টা করছি কিন্তু অ্যাটেন্ড হইতে পারি নাই, এজন্য লেট প্রেজেন্ট হইছে আজকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা বলেন এটা কত হবে? 1/3 250 গ্রাম কত হয়? 82.5 83.33 আচ্ছা এরকম কিছু আসবে, গ্রামে আসবে। সেটাকে যদি আপনি কেজিতে নিতে চান, 83.334 হ্যাঁ 83.334, 83.334। আর সেটাকে যদি আপনি কেজিতে নিতে চান তাহলে কি হবে? আপনার 250 গ্রামটাকে কেজিতে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে এখানে রেজাল্ট আসবে কত? বলেন কেজিতে নিয়ে গেলে কি আসবে? 0. কত? ম্যাম 0.0833। 0.083 ঠিক আছে, এটা আসবে হচ্ছে আপনার কেজিতে নিয়ে গেলে। তাহলে আপনি আপনাদেরকে যে ডিটারমাইন করতে বলেছে সেটা ফার্স্ট পার্ট কিন্তু আপনি অলরেডি ডিটারমাইন করে ফেলেছেন। ইফেক্টিভ মাস অফ দ্য স্প্রিং কি? ইফেক্টিভ মাস অফ দ্য স্প্রিং জাস্ট আমরা এরকম একটা সূত্রের মাধ্যমে পেয়ে যেতে পারি, এবং আমাদের যত গ্রাম দেওয়া থাকবে তাকে যদি আমি 1/3 করি তাহলে আমরা ইফেক্টিভ মাস পেয়ে যাব, এবং অলরেডি আমরা সেটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আপনাকে নির্ণয় করতে বলেছে, সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করতে বলেছে। সেই স্প্রিং কনস্ট্যান্ট আমরা কিভাবে নির্ণয় করব? অবশ্যই আমরা গত ক্লাসে যে সূত্রটা শিখেছিলাম সেটা সাহায্য করব না এবার। আমরা একটা ডিফারেন্ট সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে টাইম পিরিয়ডের সূত্র ব্যবহার করে আমরা করব। টাইম পিরিয়ডের সূত্র ব্যবহার করে কিভাবে নির্ণয় করা যায় চলুন দেখি। এটা হচ্ছে আমার ছক, এই ছকের মধ্যে আমার কাজগুলো করতে হবে। তো প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। আমি যতটা অবজারভেশন নিতে চাই আমি ততগুলো অবজারভেশনের নাম্বার এখানে আমি লিখে দিব। এরপরেরটা হচ্ছে মাস এম নট ইন কেজি, অর্থাৎ ভর। ভর হচ্ছে এম নট। কার এম নটটা কার ভর বলেছিলাম আমি? স্প্রিং এর স্পিরিং এর ভর। স্প্রিং এর ভর। ম্যাডাম যে ভরটা আমরা দেব যে ভরটা আমরা এখানে অ্যাড করব সেই ভরটাই হচ্ছে এম নট। ঠিক আছে, এখানে আমি 100 গ্রাম ঝুলাতে পারি, 200 গ্রাম ঝুলাতে পারি, এইভাবে করে যত গ্রাম আমি ঝুলাবো সেটা হচ্ছে আমার এম নটের ভর। টাইম ফর 10 অসিলেশন, অর্থাৎ 10টা অসিলেশনের জন্য আমাকে সময়টা নির্ণয় করতে হবে। 10টা অসিলেশনের জন্য আমি সময় নির্ণয় করব, আমি দুইবার নির্ণয় করব, অর্থাৎ একটাই ভর দিয়ে আমি দুইবার এই কাজটা করব। আমি প্রথমে একবার নির্ণয় করব, আমি একবার নির্ণয় করে সেটা লিখবো, আমার ব্যাপারটা ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য আমি সেকেন্ড টাইমে একই কাজ করব। সেই সেকেন্ড টাইম আমি আবারও আরেকটা মান নিব, নেওয়ার পর দুটাকে যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা মিনটা পেয়ে যাব। সেটা পেয়েছি আমরা কিসের জন্য? সেটা আমরা পাচ্ছি হচ্ছে 10টা অসিলেশনের জন্য। আমরা টাইম পিরিয়ডের সংজ্ঞা অনুযায়ী জানি যে আমাদের একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলে। অর্থাৎ একটা পূর্ণ দোলনের সময়টা আমাকে বের করতে হবে। তো 10টা পূর্ণ দোলনের জন্য যদি আমরা এখানে সামথিং সময় পাই তাহলে একটা পূর্ণ দোলনের জন্য সেটাকে কি করতে হবে? 10টার জন্য যদি সাপোজ আমরা পেলাম 10টার জন্য হচ্ছে 15 সেকেন্ড পেলাম, তাহলে একটার জন্য কি হবে? একটার জন্য বের করার জন্য অবশ্যই 10 দিয়ে ভাগ করতে হবে আমার, তাহলে 1.5 সেকেন্ড পাবো একটার জন্য। অর্থাৎ 10টার জন্য যা পাবো একটার জন্য সে 10 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি সেটাই পাবো, এবং একটার জন্য যে সময়টা সেটাকেই হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলা হয়। আমরা টাইম পিরিয়ড পেয়ে গেছি। আমাদের সূত্রের মধ্যে কি কি দরকার ছিল? আমাদের সূত্রের মধ্যে দরকার ছিল হচ্ছে টি ইজ ইকুয়াল টু, সূত্রটা কি ছিল বলেন? T is equal to 2 pi root over m naught plus n by k. এম নট প্লাস এম প্রাইম m prime বাই by k. এটা ছিল আমাদের সূত্র। এখান থেকে আমাকে কি বের করতে হবে? কে এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ স্প্রিং কনস্ট্যান্ট আমাকে এখান থেকে বের করতে হবে। কে এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি বলেন?
কে এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে আমি উভয় পক্ষটাকে কি করতে পারি, উভয় পক্ষ দেখেন এখানে রুটের ভেতরে আছে কে, তাহলে উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিতে পারি। স্কোয়ার করলে সেটা হয়ে যাবে কি হয়ে যাবে, স্কোয়ার করলে এটা হয়ে যাবে টি স্কোয়ার, এটা 2 পাই ছিল তাহলে এটা হয়ে যাবে 4 পাই স্কোয়ার, আর এটা রুটের ভেতরে ছিল তার মানে এটাতে কিছু হবে না। এখান থেকে আমার এখন কিসের মান বের করতে হবে, কে এর ভ্যালু বের করতে হবে, কারণ আমাদের কাজই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে কাজ। তাহলে কে এর ভ্যালুটা যদি বের করতে হয়, এখানে কে ভাগ আকারে আছে, যদি এই পাশে চলে যায় সেটা হয়ে যাবে গুণ আকারে, আর টি স্কোয়ার এখানে গুণ আকারে আছে, এই পাশে চলে গেলে হবে ভাগ আকারে, অর্থাৎ আমরা এই দুটাকে সাইড চেঞ্জ করে দিতে পারি, এই কেটাকে এই পাশে লিখতে পারি আর টি স্কোয়ারটাকে আমরা নিচে লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি হচ্ছে কে, আর এখানে হয়ে যাবে আমাদের টি স্কোয়ার। আমাদের মেইন যে সূত্র স্প্রিং কনস্ট্যান্টের সূত্র সেটা বের হচ্ছে কি কে ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এম নট প্লাস এম প্রাইম বাই টি স্কোয়ার। এটা বুঝতে পেরেছেন সূত্রটা কিভাবে আসলো? জি ম্যাম। ওকে, এখন হচ্ছে আমাদের জি ম্যাম, দেখেন বুঝতে পারছি। এখান থেকে টাইম পিরিয়ড আমরা পেয়ে গিয়েছি, টি এর ভ্যালু আমরা এখান থেকে বের করে ফেললাম এই রো থেকে, এই কলাম থেকে। এরপরে হচ্ছে কে এর ভ্যালু বের করব। এম নট এর ভ্যালু আমরা এখানে যা দিচ্ছি সেটা এম নট এর ভ্যালু বসাবো। এম প্রাইমের ভ্যালু আমরা পেয়েছি, এম প্রাইমের ভ্যালু কত পেয়েছি আমরা, এম প্রাইমের ভ্যালু আমরা এখানে পেয়ে গিয়েছি অলরেডি 0.0833। একবার বের করলে একটা ভরের জন্য বের করলেই কিন্তু আমাদের হয়ে যাবে, কারণ স্প্রিং এর একটাই ভর, সেটার জন্য সব ক্ষেত্রেই আমাদের এম প্রাইমের ভ্যালুটা থাকবে 0.0833। ঠিক আছে, ওই স্প্রিং দিয়ে আমি যতবারই কাজ করব একই থাকবে, আর টি স্কোয়ারের মানটা আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা কাজ করব। সাপোজ প্রথমে আমরা 100 গ্রাম এখানে দিলাম, 100 গ্রামকে যদি কেজিতে নিয়ে আমরা জানি কত হবে, 0.1 কেজি। কেজি হবে। ঠিক আছে, 0.1 কেজি হবে। এখন আমরা 10টা অসিলেশনের সময় নির্ণয় করব। আপনি এখানে 100 গ্রাম ঝুলাবেন, ঝুলানোর পর স্প্রিংটা যখন স্থির হবে, সেই স্প্রিংটা স্থির হওয়ার পর আপনি স্প্রিংটাকে ধরে নিচের দিকে ফোর্স দিবেন, মানে টান দিবেন, টান দেওয়ার পর ছেড়ে দিলে দেখবেন স্প্রিংটা উপরে নিচে আপ ডাউন করছে। স্প্রিংটা যে ছেড়ে দেওয়া মাত্রই আপনাকে যে মান নেওয়া শুরু করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি স্প্রিংটা টান দিয়ে ছেড়ে দিলেন, তারপর হচ্ছে আপনি 2-3টা অসিলেশনের পরে আপনার সুবিধা মতো আপনি একটা অসিলেশন থেকে অর্থাৎ নিচে যখন গেল তখন থেকে হচ্ছে আপনি কাউন্ট করা শুরু করবেন। কিভাবে কাউন্ট করবেন, আপনি স্টপ ওয়াচের মাধ্যমে কাউন্ট করবেন। স্টপ ওয়াচটা অন করবেন এবং আপনি 1 2 3 এরকম করে অসিলেশন কাউন্ট করতে থাকবেন। স্টপ ওয়াচ হচ্ছে ল্যাবরেটরিতে থাকেই, আর যদি বাই এনি চান্স স্টপ ওয়াচ আপনি না পান তাহলে মোবাইলে, সবার মোবাইলে স্টপ ওয়াচ আছে, সেটা দিয়ে আপনি কাউন্ট করলেও চলবে। তো আপনি যখন সে যাবে আপনি একটা পয়েন্ট ধরে নেবেন, এখান থেকে আপনি যাত্রাটা শুরু করা কাউন্ট করেছেন, তো আপনি একটা পয়েন্ট যদি ধরে নেন উপরে বা নিচে যে কোনো একটা পয়েন্ট ধরে নেবেন, এখানে আমি ধরে নিলাম এখান থেকে যাত্রা শুরু, এখান থেকে যাত্রা শুরু যখন করবে সাথে সাথে আমি স্টপ ওয়াচ অন করব, দেন 1 2 3 মানে প্রত্যেকবার উপরে যেয়ে আবার যখন ওই পয়েন্টে আসবে তখন আমি একটা পূর্ণ কম্পন ধরবো। এভাবে করে 10টা পূর্ণ কম্পন আমি নিব এবং সেই 10টা পূর্ণ কম্পন হওয়ার সাথে সাথে স্টপ ওয়াচটা অফ করে দিব। অফ করে স্টপ ওয়াচে যে টাইমটা আমাকে দেখাচ্ছে সেই টাইমটা আমি এখানে লিখে ফেলবো। সাপোজ আমাকে দেখালো হচ্ছে 15 সেকেন্ড। ঠিক আছে, স্টপ ওয়াচে 10টা অসিলেশনের জন্য 15 সেকেন্ড আমাকে দেখাচ্ছে। এরপরে আমি এই সেম কাজটাই এই ওয়েটের জন্য, এই ভরের জন্য আবার করব। এই মাসের জন্য আবারও আমি সেম কাজটা করব, আমি আবারও এটাকে 1 2 3 4 করে 10টা অসিলেশন দেখব। দেখা যাক আপনি যদি ভুল না করেন তাহলে 15-র আশেপাশেই কোনো একটা সময় আপনি পাবেন। ঠিক আছে, আপনি 15.5 পেতে পারেন, আপনি 15.2 পেতে পারেন, অথবা আপনি 16 পেতে পারেন, অর্থাৎ 14 আর 16-র মাঝখানে আপনি কোনো একটা টাইম পাবেন যদি না ভুল করেন। ঠিক আছে, এখানে সাপোজ আমরা ধরলাম 16 সেকেন্ড পাইলেন, তাহলে আপনাদের মিনটা কত হবে? মিন কিভাবে করব আমরা এখন টাইমের? 15.5 15.5, অর্থাৎ এই দুইটাকে প্লাস T2 ডিভাইডেড বাই 2। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, আমাদের আসবে হচ্ছে 15.5 আসলো। ঠিক আছে, এখন এর পরের ঘরটা আমরা কি করব, এর পরের ঘরটা হচ্ছে আমরা একটা অসিলেশনের জন্য সময় নির্ণয় করব। এখানে 10টা দেওয়া আছে, আপনি এবার একটার জন্য করবেন। তাহলে কি করতে হবে, এটাকে আপনার 10 দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার সময় লেখা থাকবে না। ঠিক আছে, এটাকেই হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হবে, করলে হচ্ছে 1.55 চলে আসতেছে। এর পরের ঘরটা হচ্ছে আপনার স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করতে হবে। এবার স্প্রিং কনস্ট্যান্ট আপনি নির্ণয় করবেন কিভাবে, এই সূত্রের মাধ্যমে নির্ণয় করবেন। আপনি রাফ করবেন, এই অঙ্কের জন্য কিন্তু এই ছক সলভের জন্য আপনার অবশ্যই ক্যালকুলেশন করতে হবে, না হলে আপনি ভুল করবেন। ক্যালকুলেশন প্যারা করে করবেন, নিচে নিচে করবেন। এখানে 4
পাই এর ভ্যালুটা হচ্ছে 3.1416, এটাকে হোল স্কোয়ার দিবেন। এম নটের ভ্যালু আপনি বসাচ্ছেন হচ্ছে 0.1, আর এম প্রাইমের ভ্যালু আপনি বসাচ্ছেন 0.0833, সবগুলা কিন্তু এসআই একক আমি বসাচ্ছি। এরপরে টি এর ভ্যালু আপনি বসাবেন 1.55। তাহলে যদি সবগুলা বসান এবং পুরোটা ক্যালকুলেশন করেন, তাহলে কে এর ভ্যালু কত আসে আমাকে বলেন। করেন, সবাই করেন, পুরোটা বসিয়ে ক্যালকুলেশন করেন, কে এর ভ্যালু কত আসে আমাকে বলবেন। ম্যাম এম প্রাইমের মানটা আরেকবার একটু বলবেন 0.8 এই যে 0.0833। 3.007। 0.003 ম্যাম টি এর মান কোনটা ধরবো এখানে যে টি স্কয়ার এর মানটা মানে গড়টা ধরবো মিনটা? হ্যাঁ, মিনটা ধরবেন কেন, এই যে টি কে 10 দিয়ে ভাগ করার পর যেটা আসছে এই যে ক্যাপিটাল টি, এটা ক্যাপিটাল টি এর মান ধরবেন। আচ্ছা ম্যাম অ্যানসার আসে 0.137 ম্যাম প্রায় 4.66 এক এক জনের 4.66 এক এক জনের এক একটা আসতেছে কেন? আমার তো আছে 4.66 কত আসে? 4.66 আসে? জি 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 4.66 আমার তো মনে হয় না এটা আসে। আর কি করেছেন? ম্যাম 3.01 3. 3.01 হ্যাঁ, এটা আসে। 01 আমারও সেটাই মনে হচ্ছে, এটাই আসবে। 3.01 আছে। 01 হ্যাঁ 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 যে করেছেন প্রথমে 4 স্কোয়ার বললেন। দিইনি তাই ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এখানে কিন্তু স্কোয়ারটা দিতে হবে। প্রথমটা আমাদের আসলে হচ্ছে 3.01। আমি আগেও বলেছি, এখনো বলি, আপনারা প্রথম যে দুটো প্র্যাকটিক্যাল করেছেন, স্লাইড ক্যালিপার আর একটা ছিল স্ক্রু গজ, ওগুলো কিন্তু হচ্ছে আপনাদের আগের করা প্র্যাকটিক্যাল। এই জন্য প্র্যাকটিস না করলে মুখে মুখে করলেও আপনারা পেরে যাচ্ছেন। এই ক্যালকুলেশন গুলো পরীক্ষার আগে কিন্তু একবার হলেও প্র্যাকটিস করে বসতে হবে, না হলে এই যে ভুলে গেছেন টি স্কোয়ার দিতে, ওরকম পরীক্ষা হলে দেখবেন একটা ভুলে স্কিপ করে কাজগুলো করে ফেলতেছেন। আবার অনেকে দেখা যায় আমি স্প্রিং এ মার্কস একটা দিয়েছি, তারা অলওয়েজ 0.083 যে করিয়েছে ওটা দিয়েই করা শুরু করে দিয়েছে। এই জিনিসগুলো মিস্টেক গুলা করতে পারবেন না। এই কারণে অবশ্যই পরীক্ষার আগে এখন যে প্র্যাকটিক্যাল গুলো আমরা করবো সেগুলো হচ্ছে আপনারা আগে তেমন করেন নাই, করলেও হচ্ছে এখন অনেকেই আছে এখানে যারা আগে করেন নাই, এই জন্য প্র্যাকটিসটা করতে হবে। এখন দেখেন এখানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একইভাবে এরপর একটা অবজারভেশন আমরা করবো 0.2 ভরের জন্য, অর্থাৎ আপনার আরো 100 গ্রাম সেটার সাথে আমি অ্যাড করে দিব। 100 গ্রাম তো ছিলই, তার সাথে আমি আরো 100 একটা গ্রাম অ্যাড কোশ্চেন ছিল, জি বলেন। পরীক্ষায় কি এই 15, 16, T1, T2 মানগুলো দিয়ে দেওয়া থাকবে ম্যাম? হ্যাঁ, দিয়ে দেওয়া থাকবে। এখানে স্লাইডের মধ্যে যেভাবে দিয়ে দিয়েছে ঠিক সেভাবে পরীক্ষার সময় দেওয়া থাকবে, এই মানগুলো আপনার দেওয়া থাকবে, আর বাকি T1 T2 এর মানগুলো দেওয়া থাকবে। বাকি কাজগুলো হচ্ছে আপনাকে করতে হবে। আপাতত এই অনলাইন পরীক্ষার জন্য এভাবেই সিস্টেমটা করা থাকবে। 2 নম্বর অবজারভেশন একই কাজ করবেন। আপনি 100 গ্রামের সাথে যদি আরো 100 গ্রাম অ্যাড করে দেন তাহলে হয়ে গেল কত? 200 গ্রাম। 200 গ্রামকে যদি আপনি কেজিতে নেন তাহলে হবে হচ্ছে 0.2 কেজি। এরপর আপনি একইভাবে 10টা অসিলেশনের মান আপনি নির্ণয় করবেন। 10টা অসিলেশনের মান নির্ণয় করে দেন এখানে হচ্ছে একবার নিবেন, দেন সেকেন্ড টাইম আপনি আবারও সেম কাজ করবেন। 1-2 সেকেন্ড হচ্ছে এদিক সেদিক আসতে পারে, তো সেম আবার করে যাতে আমাদের টাইমটা অ্যাকুরেট হয় সেজন্য আমরা আবার করবো। আপনি চাইলে আরো T3 T4 আরো 2-3 বার ইচ্ছা থাকলে আপনার করতে পারেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে মিন করে দিবেন। যদি 3 বার করেন তাহলে 3টা টাইম যোগ করে 3 দিয়ে ভাগ করবেন, আর যদি 2 বার করেন তাহলে 2টা টাইম যোগ করে 2 দিয়ে ভাগ করবেন।
করে মিন করে ফেলবেন। মিন করার পর যেহেতু আপনাকে একটা অসিলেশনের টাইম বের করতে হবে, সে একটা অসিলেশনের জন্য আপনি কি করবেন, যতটা অসিলেশন নিচ্ছেন তত দিয়ে ভাগ করে দেবেন। এরপরে সেখান থেকে হচ্ছে টাইম পিরিয়ড বের করবেন। এখানে মিন টাইম পিরিয়ড হবে না, এখানে স্প্রিং কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। এই ছকটাতে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট লেখা থাকবে, স্প্রিং কনস্ট্যান্ট বের করবেন। দেন অনেকগুলো যেহেতু স্প্রিং কনস্ট্যান্ট আপনি বের করছেন, এরপর আপনাকে কি করতে হবে, অবশ্যই মিন স্প্রিং কনস্ট্যান্টটা নির্ণয় করতে হবে। অর্থাৎ যতগুলো অবজারভেশন আপনি বের করবেন, 1 2 3 4 5, পাঁচটা স্প্রিং কনস্ট্যান্ট আপনি পাবেন। এই পাঁচটা স্প্রিং কনস্ট্যান্ট যোগ করে আপনাকে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে মিনটা আপনি বের করে দিলেন। এটা যে পদ্ধতিতে আপনি স্প্রিং কনস্ট্যান্টটা বের করেছেন সেটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল বা ক্যালকুলেটিভ পদ্ধতিতে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করা, কিন্তু বাস্তবে আমরা যেভাবে কাজগুলো করি সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটিভ পদ্ধতিতে স্প্রিং কনস্ট্যান্ট নির্ণয় করি না। আমরা ক্যালকুলেটিভ পদ্ধতিতেও করি, আবার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমেও স্প্রিং কনস্ট্যান্টটা নির্ণয় করি। ঠিক একইভাবে আমি যখন দেখিয়েছিলাম এক্সপেরিমেন্ট 3 এর সময় যে আমরা গ্রাফের সাহায্যেও নির্ণয় করতে পারি, ঠিক একইভাবে এই এক্সপেরিমেন্টটা করার পরও আমরা গ্রাফের সাহায্যে স্প্রিং কনস্ট্যান্টটা নির্ণয় করতে পারি, সেটা আমরা এখন দেখব। একটা আমরা দেখে ফেললাম ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে পারি, এখন আমরা গ্রাফের সাহায্যে দেখব। তার আগে আরেকটা কথা এখানে বলে নিই, এখানে দেখেন টাইম ফর 10 অসিলেশন দেওয়া আছে। এখানে আপনার টাইম ফর যে 10 অসিলেশনই দেওয়া থাকবে ব্যাপারটা কিন্তু এমন না, আপনি যে 10টা অসিলেশনে নিতে হবে এমন না, আপনি এখানে 20টা অসিলেশনও নিতে পারেন, 30টা অসিলেশনও নিতে পারেন। নেওয়ার পর যে টাইমটা পাবেন ততকে আপনি মিন করতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার টাইম পিরিয়ডটা কি হবে, টাইম পিরিয়ডটা কি আপনি যত টাইম মিনের যে টাইমটা পাচ্ছেন সেটাকে আপনি কত দিয়ে ভাগ করবেন, ম্যাম 20 দিয়ে ভাগ করতে হবে। 20 দিয়ে ভাগ করবেন। এখানে যদি আপনার 5 থাকে অসিলেশন, তাহলে আপনি যত পাচ্ছেন ততকে 5 দিয়ে ভাগ করবেন। যা পাচ্ছেন যত অসিলেশন আপনি নিচ্ছেন তত দিয়ে কিন্তু এখানে ভাগ করতে হবে, এটা খেয়াল রাখবেন পরীক্ষার সময় এখানে কত অসিলেশনের কথা বলা হয়েছে। এবার হচ্ছে আমরা গ্রাফের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। গ্রাফের মাধ্যমে, এখানে গ্রাফের মাধ্যমে দেখায়নি, আচ্ছা। গ্রাফের মাধ্যমে এই যেখানে গ্রাফটা দেওয়া আছে, গ্রাফের মাধ্যমে নির্ণয় করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। এই এক্স অক্ষ বরাবর আমি ধরবো হচ্ছে মাসকে, এই যে আমি 0.1 কেজি অ্যাড করছি, 0.2 কেজি অ্যাড করতেছে, এগুলো আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর ধরবো। আর ওয়াই অক্ষ বরাবর আমি ধরবো হচ্ছে টাইম পিরিয়ড যেটা বের হচ্ছে সেটার স্কোয়ারটা আমি ধরবো, টি স্কোয়ার, নট টাইম পিরিয়ড ধরবো আমি কিন্তু টাইম পিরিয়ড ধরবো না, আমি টাইম পিরিয়ডের স্কোয়ারটাকে ধরবো। এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে যে রেজাল্টটা পাবো সেটা আমি ধরে কাজ করবো। এখানে টাইম পিরিয়ড স্কোয়ার গুলো ধরে আমি ওয়াই অক্ষ বরাবর বসাবো এবং 0.1 কেজির জন্য টি স্কোয়ারের ভ্যালুটা কত আসবে সেটা দেখবো, 0.2 কেজির জন্য টি স্কোয়ারের ভ্যালুটা কত আসবে সেটা দেখবো, 0.3 কেজির জন্য কি আসবে সেটা আমরা দেখবো। এবং প্রত্যেকটা মান যদি আমরা পেয়ে যাই এবং আমরা যদি ম্যাক্সিমাম 3টা পয়েন্ট মিলে যায় এমন ভাবে যদি একটা দাগ দেই, তাহলে দেখা যাবে সেটা অবশ্যই সেই দাগটা অবশ্যই মূলবিন্দুকে ছেদ করবে না, সেটা ওয়াই অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষর কিছু অংশকে ছেদ করে চলে যাবে এবং এক্স অক্ষকে বিপরীত এক্স অক্ষর দিকে সেটা যে মিলিত হবে, অর্থাৎ সেটা মূলবিন্দুগামী হবে না। আমরা কিন্তু এর আগে যে গ্রাফটা দেখেছিলাম সেই গ্রাফটা কি ছিল, মূলবিন্দুগামী ছিল নাকি ছিল না? এক্সপেরিমেন্ট 3 এর সময় যেটা দেখেছিলাম, এক্সপেরিমেন্ট 3 এর সময় যে গ্রাফটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু একটা মূলবিন্দুগামী গ্রাফ ছিল, সেই গ্রাফটা একটা মূলবিন্দুগামী গ্রাফ ছিল। কিন্তু আমাদের যে গ্রাফটা এখন আমরা পাবো ইফেক্টিভ মাসে অ্যাড করার কারণে সেই গ্রাফটা হচ্ছে মূলবিন্দুগামী হবে না, সেই গ্রাফটা হচ্ছে আপনার এরকম করে নেগেটিভ এক্স অক্ষে যে মিলিত হবে। এই যে এতটুকু অংশ এখানে ইন্ডিকেট করতেছে, এই এতটুকু অংশই হচ্ছে তার ইফেক্টিভ মাস বা এম প্রাইম। অর্থাৎ আমি যদি এটাকে 3 দিয়ে ভাগ করি তাহলে ইফেক্টিভ মাসের যে অ্যামাউন্টটা আমি পাবো সে মানটা হচ্ছে আমি গ্রাফ থেকেও বের করতে পারবো, অর্থাৎ পুরো কাজটাই আমি গ্রাফ থেকে করতে পারবো। আমি এটার মানটাও গ্রাফ থেকে বের করতে পারবো, আবার ইফেক্টিভ মাসের মানটাও আমি গ্রাফ থেকে বের করে নিয়ে আসতে পারবো। এতটুকু মান, অর্থাৎ এটা তো কেজিতে আছে, এতটুকু মান হচ্ছে তার ইফেক্টিভ মাস শো করছে। আর এই রেখাটা দ্বারা আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে যে সেটা যে মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে না, সেইটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। এখন এই গ্রাফটাকে যদি আমরা এই গ্রাফের সাহায্যে, এখানে হচ্ছে আপনাদের তো গ্রাফ আঁকা আসবে না, গ্রাফ আঁকা আসবে কিভাবে সেটা হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে গ্রাফ আঁকা আসবে। আপনাকে বলতে পারে যে ড্র এ গ্রাফ এম নট ভার্সেস টি স্কোয়ার, এম নট ভার্সেস টি স্কোয়ার যদি গ্রাফটা আপনাকে আঁকতে বলে
তাহলে সেই গ্রাফটা ছবিটা কেমন হবে সেটা আপনাকে এঁকে দিতে হবে, গ্রাফ পেপার রাখতে হবে না, নর্মাল খাতার মধ্যে আঁকলেই চলবে। সেক্ষেত্রে যেটা মেইনলি আমরা দেখব সেটা হচ্ছে আপনি এক্স অক্ষ বরাবর কি বসাচ্ছেন, আপনি ওয়াই অক্ষ বরাবর কি বসাচ্ছেন, এবং বসানোর ফলে গ্রাফটা আপনি মূলবিন্দুগামী এঁকেছেন নাকি মূলবিন্দুকে উপর থেকে ছেদ করে চলে যাচ্ছে নেগেটিভ এক্স অক্ষকে সেটা এঁকেছেন, সেই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখব। ওকে, গ্রাফ নিয়ে আর কারো কোনো সমস্যা? না ম্যাডাম। ওকে, তাহলে আমাদের যেহেতু দুইটা জিনিস চেয়েছে কোশ্চেনের মধ্যে, একটা হচ্ছে ইফেক্টিভ মাস বের করা, আরেকটা হচ্ছে আপনাদের কি বের করা, আরেকটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বের করা। সেক্ষেত্রে আমরা রেজাল্ট অবশ্যই দুইটার রেজাল্টই লিখতে হবে। আমাদেরকে লিখতে হবে ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য গিভেন স্পাইরাল স্প্রিং, যেটা আমাদের বের হবে সেটা লিখতে হবে, এবং স্প্রিং কনস্ট্যান্টের একক যে নিউটন পার মিটার সেটাও আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আরেকটা কি করতে হবে, আরেকটা হচ্ছে ইফেক্টিভ মাসেরটাও আমাদেরকে এখানে লিখে দিতে হবে। সেটা যদি গ্রামে নিই গ্রামে লিখতে হবে, আর যদি কেজিতে নিয়ে আমাদেরকে কেজিতে নিয়ে দেখিয়ে দিতে হবে। এই দুইটা এক্সপেরিমেন্ট একত্রে হচ্ছে আজকে ছিল। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে এক্সপেরিমেন্ট নিয়ে? সবাই বুঝতে পেরেছেন? ম্যাম আমার আমার একটু মানে আমি বুঝছি বিষয়টা, কিন্তু যে ক্যালকুলেশনটা 4 পাই স্কয়ার ইনটু এম নট প্লাস এম প্রাইম বাই টি স্কয়ার, সেটার ক্যালকুলেশনটা আমার একটু ভুল আসছে আর কি ম্যাম, একটু যে সেটা নিয়ে একটু কথা বলতেন ম্যাম। ক্যালকুলেশনটা ভুল আসছে মানে কি, মান বসানোর পর ক্যালকুলেশন ভুল আসছে নাকি ক্যালকুলেশনটা আসছে কিভাবে সেটা বুঝেন নাই? ম্যাম আসছে কিভাবে সেটা একটু যদি আমাকে বলতেন আচ্ছা তাহলে ভালো। ঠিক আছে, বোঝাচ্ছি। মানে সূত্র থেকে বললেই হবে ম্যাম। এটা ছিল আমাদের টি এর যে সূত্রটা সেটা, এটা না, এতটুকু বাদ দেন। জি ম্যাম। এটা ছিল আমাদের টি এর সূত্রটা। এখন এইখান থেকে আমাদেরকে বের করতে হবে কি, স্প্রিং কনস্ট্যান্টের মানটা বের করতে হবে, কে এর ভ্যালুটা রাইট। আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু কে টা রুটের ভেতরে আছে, তাহলে আমাকে আগে রুটটাকে উঠিয়ে দিতে হবে। রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষকে আমরা বর্গ করব। বর্গ বর্গ করে, করব। এখানে আসবে হচ্ছে টি স্কয়ার আসবে, টি এখানে স্কয়ার। আসবে হচ্ছে 4 পাই স্কয়ার। আর রুটের ভেতরে যদি এটাকে বর্গ করি, রুট আর বর্গ কাটাকাটি যে কি থাকবে, শুধু এম নট প্লাস প্লাস এম প্রাইম, আর নিচে থাকবে হচ্ছে কে। ওকে, কে। এখন এই কে এর জি ম্যাম। মানটা আমাকে বের করতে হবে, যার মান বের করতে হবে তাকে আমার অবশ্যই বাম পক্ষে রাখতে হবে। তাহলে এই কে টাকে রাইট। বাম পক্ষে নিতে হলে যেহেতু ভাগ আকারে আছে, এই পাশে নিয়ে কে গেলে ইকুয়াল গুণ হয়ে যাবে। কে ইকুয়াল 4 পাই স্কয়ার বাই এম নট প্লাস এম প্রাইম বাই টি স্কয়ার। এটাই আমাদের সূত্র। হ্যাঁ, এখন ম্যাম আমি 4 এর মান বসালাম আর পাই স্কয়ার করে দিলাম, ইনটু দিলাম ম্যাম, তারপরে এম নট এর মান ম্যাম 3.1416 ম্যাম। তারপর বলেন। তারপরে হ্যাঁ, এম নট এর মান ম্যাম বসালাম হলো যে 1.5, সরি এম নট এর মান আছে 0.1, এম নট এর মান হলো 0.1 প্লাস এম প্রাইম এর মান হলো 0.0833, আর ম্যাম টি টি এর মান বসাবো 1.55 নাকি ম্যাম? হ্যাঁ হ্যাঁ 1.55 স্কয়ার স্কয়ার হবে 1.55 স্কয়ার। ম্যাম এখন আমার মানটা আসছে হলো 3.012 ম্যাম। হ্যাঁ এটাই তো আসছে 3.01। না ম্যাম, হ্যাঁ ম্যাম, মানে পাঁচটা ছিল যে 4.6 আর কি, সেটা না না না, সেজন্য কি এটা ভুল হয়েছে, বলেছিল তো। ঠিক আছে, আমারও এটা ওকে ম্যাম। সাথে হচ্ছে অবশ্যই ব্রেকেট ইউজ করবেন। এটা কিন্তু যোগ দেখাচ্ছে, এটা 3.01। যদি গুণ আকার আছে, অবশ্যই আপনাকে ব্রেকেটটা ইউজ করতে হবে যদি আপনি অ্যাকুরেট ভাবে করতে চান ক্যালকুলেশন। ওকে ম্যাম ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাম। আর কারো কোনো কোশ্চেন? না না ম্যাম ঠিক আছে। ওকে, ম্যাম একটা বিষয় জানার ছিল ম্যাম, ওই যে টাইম পিরিয়ডের এই হিসাবটা আর হচ্ছে ওই স্প্রিং কনস্ট্যান্ট কে এই পরেরটুকু আমি একটু নেটওয়ার্কের সমস্যার কারণে শুনতে পারিনি, একটু যদি মানে র্যাপিডলি বলে দিতেন আমি বুঝতে পারবো ম্যাম, টাইম তাহলে ভালো। পিরিয়ডের হিসাবটা কোনটা আমাকে বলেন আরেকবার। ম্যাম মিনের পরে ম্যাম T1 T2 মিন এই পর্যন্ত আমি শুনতে পারছি ভালো মতো, আচ্ছা পরে T1 টাইম পিরিয়ড টি। হ্যাঁ জি ম্যাম, T1 মানে এর পরের গুলা তিনটা করে। মেন করবেন, মেন মানে কি দুইটাকে যোগ করে যত আছে, দুইটাই আছে, দুই দিয়ে ভাগ করে দিয়েছি। এরপরে হচ্ছে টাইম পিরিয়ড বের করতে হবে। এখানে আপনি 10টা অসিলেশনের জন্য টাইম বের করেছেন 15.5 সেকেন্ড। তাহলে একটা অসিলেশনের জন্য যদি আপনি বের করতে চান তাহলে অবশ্যই কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। 10 থেকে আপনি 1-এ চলে আসতেছেন,
তাহলে 10 দিয়ে ভাগ করলে এইটাকে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে 1.55 আসতেছে। এটা হচ্ছে আপনার টি এর ভ্যালু। এই যেখানে যে টিটা বসাবেন এই টি এর ভ্যালু হচ্ছে 1.55 চলে আসছে। আর এখন আপনাকে নির্ণয় করতে হবে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্টের সূত্রটা আপনি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের সূত্র। এই সূত্রের মধ্যে আপনি 4 পাই এর ভ্যালু জানেন 3.1416, সেটাকে স্কয়ার করবেন, দেন আপনার এম নট এর ভ্যালুটা বসাবেন 0.1। যখন আপনি 0.2 করবেন মানে 200 গ্রামের জন্য, তখন আপনি এখানে এম নট এর ভ্যালু বসাবেন 0.2। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা সিরিয়ালের ক্ষেত্রে এম নট এর মানটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এম নট এর ভ্যালু আপনি এখানে যত গ্রাম অ্যাড দিচ্ছেন এই যে এম নট, তত গ্রাম এখানে বসাবেন। এরপরে হচ্ছে এম প্রাইম ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাস কিন্তু একটা স্প্রিং এর জন্য একটাই থাকবে, কারণ স্প্রিং এর ভর থেকে ইফেক্টিভ মাসটা বের হচ্ছে। আমরা কিন্তু স্প্রিংটাকে চেঞ্জ করতেছি না, এই কারণে স্প্রিং এ ইফেক্টিভ মাসটা একটাই থাকবে, সেটা হচ্ছে 0.833। যা হয় সেটা আপনি বের করে নেবেন। তো এখানে আপনি ইফেক্টিভ মাসটা বসাবেন, দুইটাকে যোগ করে যে রেজাল্টটা বের হবে তাকে যদি আপনি টি স্কয়ার দিয়ে, অর্থাৎ টি এর যে ভ্যালুটা 1.55, এটাকে স্কয়ার করে যদি ভাগ করে দেন তাহলে আপনি কে এর ভ্যালু পেয়ে যাবেন। এই হচ্ছে 3টা কে এর ভ্যালু। আপনি এখানে যতগুলো অবজারভেশন নেবেন, 5টা অবজারভেশন নিলে 5টা কে এর ভ্যালু আপনি এখান থেকে পাচ্ছেন। এরপরে যেহেতু আমাদের একটা সিঙ্গেল কে এর ভ্যালু মানটা লাগবে, কারণ আমরা স্প্রিং এর ইফেক্টিভ স্প্রিং কনস্ট্যান্টটা বের করতেছি, সেক্ষেত্রে আপনি 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দিলে কিন্তু আপনি এভারেজ বা মিনটা পেয়ে যাচ্ছেন। সেই মিনটাই আপনি এখানে লিখবেন, এবং এই পদ্ধতিতে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টটা মানে ক্যালকুলেশনের মাধ্যমে স্প্রিং কনস্ট্যান্টটা বের করা যায়। ওকে, জি ম্যাম, বুঝতে পেরেছি। ক্লিয়ার ম্যাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সামনের ক্লাসে হচ্ছে আমরা পরীক্ষা কিভাবে নিব সে পদ্ধতি নিয়ে আলোচনা করব। সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। ওকে সবাই। ওকে ম্যাম।